নমস্কার, আপনাদেরকে মিস্টিক্যাল বেঙ্গলিতে স্বাগত। আজকে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ভাষা সম্পর্ক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানব ভাষার একেবারে ভিত্তি কোথায়, অর্থাৎ ভাষাটার সৃষ্টি হচ্ছে কোথা থেকে। আমরা প্রতিদিন কথা বলি, কিন্তু কখনো ভেবেছি কি এই কথাগুলো তৈরি হয় কিভাবে? ধ্বনি, ধ্বনিমূল আর বর্ণ, এই ছোট ছোট উপাদানগুলো মিলেই গড়ে ওঠে পুরো ভাষা। আজকের ভিডিওতে খুব সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব ধ্বনি কি, ধ্বনি মূল কিভাবে অর্থ বদলে দেয়, আর বর্ণ কিভাবে সেই ধ্বনিকে দৃশ্যমান করে। চলুন ভাষার ভিতরে ঢুকে এই গঠনটা একবার সহজভাবে বুঝে নেওয়া যাক। আজকের আলোচনায় যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বাংলা ব্যাকরণ, ধারণা ও প্রয়োজনীয়তা নিয়ে। এরপরে আমরা আলোচনা করব ভাষার মৌলিক উপাদান নিয়ে। এরপরে আমরা আলোচনা করব ব্যাকরণের প্রধান স্তম্ভগুলো কি কি, অর্থাৎ কোন বিষয়গুলোর উপর ব্যাকরণ দাঁড়িয়ে আছে। তারপরে আলোচনা করব শব্দের মূল এবং গঠন নিয়ে। মোট 4টি বিষয়কে নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ, ধারণা ও প্রয়োজনীয়তা নিয়ে। ব্যাকরণ শব্দটিকে ভাঙলে আমরা পাই কি? বি যুক্ত আ যুক্ত কৃ ধাতু যুক্ত অন, যার আক্ষরিক অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ। সহজ কথায়, একটি ঘড়ি যেমন ছোট ছোট পার্টস নিয়ে তৈরি হয়, ভাষাও তেমনি কতকগুলো উপাদানের সমন্বয়ে গঠিত। ব্যাকরণ সেই উপাদানগুলোকে আলাদা করে পরীক্ষা করে দেখে এবং সেগুলোর ব্যবহারের নিয়ম ঠিক করে দেয়। অর্থাৎ ব্যাকরণ কি করে? ব্যাকরণ বিশ্লেষণ করে, সম্পর্ক নির্ধারণ করে সঠিক ব্যবহার করতে শেখায়। যখন আমরা ব্যাকরণকে নিয়ে জানলাম, তাহলে আমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন ব্যাকরণের প্রয়োজন আছে? ধরুন, একটি ঘর বানাতে যেমন ইট, বালি, সিমেন্ট লাগে, তেমনি ভাষা তৈরি করতে ধ্বনি, শব্দ ও বাক্য লাগে। আপনি যদি জানেন না কোন ইটের পর কোনটা বসাতে হবে, তবে ঘরটি ভেঙে পড়বে। ঠিক তেমনি ব্যাকরণ আমাদের শেখায় কোন ধ্বনির পর কোন ধ্বনি বসবে, শব্দ কিভাবে তৈরি হবে, বাক্যটি অর্থপূর্ণ ও সুন্দর কিভাবে হবে। এই বিষয়গুলো আমরা ব্যাকরণ থেকেই জানতে পারি। মূলত একটি ভাষা তার 4টি প্রধান উপাদানের উপর দাঁড়িয়ে থাকে। কি কি সেই 4টি প্রধান উপাদান? ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। এই 4টি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা চলুন জেনে নিই ভাষার মৌলিক উপাদানের এই 4টি বিষয় সম্পর্কে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ধ্বনি, ইংরাজিতে যাকে বলা হয় সাউন্ড। আমরা কথা বলার সময় মুখ দিয়ে যে আওয়াজ বের করি তাই ধ্বনি। তবে সব আওয়াজেই কিন্তু ধ্বনি নয়। শুধুমাত্র মানুষের বাক প্রত্যঙ্গ, ব্রাক প্রত্যঙ্গ কোনগুলো? বাক প্রত্যঙ্গগুলো কোনগুলি? না জিভ, দাঁত, ঠোঁট আর কণ্ঠ নালী। কণ্ঠনালী। মোট এই 4টে উপাদান দিয়ে আমাদের বাক প্রত্যঙ্গ গঠিত। তাহলে শুধুমাত্র মানুষের বাক প্রত্যঙ্গ থেকে তৈরি অর্থপূর্ণ আওয়াজকেই ধ্বনি বলবো। এখন এই বিষয়টা আমরা সহজ উদাহরণের সাহায্যে বুঝে নিতে পারি। আপনি যখন মা ডাকেন, তখন আপনার মুখ থেকে 2টি আওয়াজ বের হয়। একটি হচ্ছে ম ধ্বনিটি, আরেকটি হচ্ছে আ। এই আলাদা আলাদা আওয়াজগুলোই হচ্ছে ধ্বনি। তাহলে এবার পড়বো আমরা ধ্বনিমূল, ইংরাজিতে যাকে বলা হয় ফনিম। এই ফনিমটা হচ্ছে ধ্বনির সবচেয়ে ক্ষুদ্র একক। ধ্বনির সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনিমূল। এটি হলো ভাষার একদম গড়ার একক, যেটিকে ইংরাজি পরিভাষায় বলে মিনিং চেঞ্জিং ইউনিট। এখানে দেখো দুটো উদাহরণ নেওয়া হয়েছে। একটিকে দেখানো হয়েছে কাল, আর একটি হয়েছে খাল।
এই যে কাল এবং খাল, এই দুটি শব্দের মধ্যে শুধু ক এবং খ ধ্বনির পার্থক্যের কারণে পুরো শব্দের অর্থ বদলে যাচ্ছে। এখানে ক ও খ হলো একটি ধ্বনিমূল। এরপরে আমাদের আলোচনার বিষয় আসে বর্ণ, ইংরেজিতে যাকে বলা হয় লেটার। ধ্বনি হলো কানে শোনার বিষয়, আর বর্ণ হলো চোখে দেখার বিষয়। আমরা মুখ দিয়ে যে ধ্বনি উচ্চারণ করি তা যখন কাগজে লিখে প্রকাশ করি তখন যে চিহ্ন ব্যবহার করি তাকেই বর্ণ বলে। উদাহরণ, কল্পনা করুন একটি আওয়াজ বা ধ্বনি ব। এখন দেখুন ভিন্ন ভিন্ন ভাষায় একে কিভাবে লেখা হয়। যদি এটিকে বাংলায় লিখি এই ব ধ্বনিটিকে, তাহলে কি হবে ব, তাই তো? ইংরাজিতে যদি এটিকে লিখি আমরা, তখন হয়ে যাবে বি বা ব। এইভাবে আমরা ব ধ্বনিটিকে উচ্চারণ করব। আবার যখন আরবি ভাষায় এটি চিহ্নিত করব, তখন হয়ে যাবে বা বে। এইভাবে আমরা প্রকাশ করব। আরো একটা উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে ক যদি শুনলেন তাহলে সেটি হচ্ছে ধ্বনি, আর কাগজে কটি যদি লিখলেন তাহলে সেটি হয়ে যাবে বর্ণ। তাহলে সার কথা কি? এখনো পর্যন্ত যা শিখলাম, না ধ্বনি হলো বাতাসের কম্পন যা আমরা কানে শুনি। বাক প্রত্যঙ্গ হলো ধ্বনি তৈরির কারখানা। বর্ণ হলো সেই ধ্বনিকে আটকে রাখার জন্য একটি দৃশ্যমান খাঁচা বা প্রতীক। এইভাবেই ধ্বনিতত্ত্ব আমাদের শেখায় কিভাবে ছোট ছোট আওয়াজ মিলে ভাষার তৈরি হয়। বোঝা যাচ্ছে ধ্বনিতত্ত্ব বিষয়টা কি? ধ্বনি কি? না ভাষার মৌখিক রূপ। বর্ণ কি? ভাষার লিখিত রূপ। আর ধ্বনিতত্ত্ব কি? না ভাষার ভিত্তি। এখন দেখুন একটা ডায়াগ্রাম এখানে করা আছে ভাষার মৌলিক উপাদান এবং অনুক্রম গুলোকে নিয়ে। দেখুন এটি একটি পিরামিড। এই পিরামিডের একদম নিচে শুরুতেই রয়েছে ধ্বনি। এটি হলো ভাষার ক্ষুদ্রতম একক। সহজ কথায় বললে হবে, আমরা মুখ দিয়ে যে আওয়াজ যেমন অ আ ক খ বের করি তাই হচ্ছে ধ্বনি। কানে শোনা এই আওয়াজগুলোই ভাষার প্রথম উপাদান। অর্থাৎ ভাষার মৌলিক উপাদানের একদম প্রথম স্তরটি হচ্ছে ধ্বনি। এরপর কি হচ্ছে? ধ্বনি থেকে তৈরি হচ্ছে শব্দ। দ্বিতীয় স্তর হচ্ছে শব্দ। ধ্বনির ঠিক পরে আছে শব্দ। এক বা একাধিক ধ্বনি যখন মিলেমিশে একটি নির্দিষ্ট অর্থ তৈরি করে তখন তাকে শব্দ বলে। মনে করো ক একটি ধ্বনি, ল আর একটি ধ্বনি এবং ম আর একটি ধ্বনি। ঠিক আছে, তাহলে ক একটি ধ্বনি, ল একটি ধ্বনি আর ম একটি ধ্বনি তৈরি করছে। এই তিনটি ধ্বনি মিলে একটি শব্দ। শব্দটি কি? কলম, তাই তো? তাহলে এই কলম বললে আমরা নির্দিষ্ট একটা জিনিসকে বুঝতে পারি, এটাই হচ্ছে শব্দ। অর্থাৎ ভাষার মৌলিক উপাদানের এটি হচ্ছে দ্বিতীয় স্তর। এরপরে তৃতীয় স্তর বাক্য বা সেন্টেন্স। শব্দ যখন একে অপরের সাথে মিলে মনের একটি অর্থ পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। বোঝা যাচ্ছে? ধরো প্রথমের দেওয়া উদাহরণটি থেকেই আমরা বলতে পারি যে কলম, এটি একটি শব্দ তৈরি হয়েছে, কিন্তু এটি বাক্য হয়নি। কেন? না শুধু কলম দিয়ে বললে মনের ভাব পুরোপুরি বোঝা যায় না, কিন্তু যখন আমরা বলি আমি কলম দিয়ে লিখি তখন একটি পূর্ণাঙ্গ বাক্য হয়ে ওঠে। বুঝা যাচ্ছে? তাহলে বাক্য কি? তাহলে ভাষার মৌলিক উপাদানের তৃতীয় স্তরটির নাম হচ্ছে বাক্য। এরপরে সর্বোচ্চ শিখরে থাকে অর্থ বা মিনিং। পিরামিডটির একদম উপরে দেখুন
তার মাথায় রয়েছে অর্থ। এটি হলো ভাষার আসল উদ্দেশ্য। আমরা কথা বলি বা লিখি যাতে অন্য কেউ আমাদের কথা বুঝতে পারে। যেটি আমরা ধ্বনির সাহায্যে শব্দ করছি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করছি, সেই বাক্যটি অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, না হলে ভাষা হয়ে উঠবে না। এই ডায়াগ্রামটি থেকে এটাই বোঝানো হচ্ছে। তাহলে সহজভাবে বললে হবে, আমি একটি বাক্য বললাম, কিন্তু তার যদি কোনো মানে বা উদ্দেশ্য না থাকে, তবে সেই ভাষার কোনো দাম নেই। বাক্যটি যখন আমাদের মাথার উপর একটা পরিষ্কার ধারণা বা ভাব তৈরি করে, তখনই ভাষার কাজ সফল হবে। তাহলে এখনো পর্যন্ত আমরা ভাষার মৌলিক উপাদান এবং অনুক্রমগুলিকে নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করব ব্যাকরণের 4টি প্রধান স্তম্ভ, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর ব্যাকরণ দাঁড়িয়ে থাকে। আপনি যদি কোনো ভাষাকে একটা সুন্দর অট্টালিকার সাথে তুলনা করেন, তাহলে তার প্রতিটি ইট, নকশা এবং অবস্থানের নিয়মগুলোই হলো ব্যাকরণ। এর প্রধান 4টি ভাগ আছে। ব্যাকরণের প্রধান 4টি ভাগ বা স্তম্ভ রয়েছে। একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি, দ্বিতীয়টি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যেটিকে ইংরাজিতে ভাষায় বলে মরফোলজি, তৃতীয় হচ্ছে বাক্যতত্ত্ব বা পদতত্ত্ব, সিনটেক্স, চতুর্থ হচ্ছে অর্থতত্ত্ব বা সিমান্টিক। তাহলে আমরা ব্যাকরণের প্রধান স্তম্ভগুলির প্রথম স্তম্ভটি, যে 4টি স্তম্ভের আমি নাম বললাম, তার প্রথম স্তম্ভটিকে নিয়ে এখন আলোচনা করব। সেটি কি না ধ্বনিতত্ত্ব, ইংরাজিতে বলে একে ফোনোলজি। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় ভাষার আওয়াজ। এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি অর্থপূর্ণ আওয়াজ নিয়েই এর কাজ। সহজভাবে যদি বলি, আপনি যখন মা শব্দটা উচ্চারণ করেন, এখানে দুটি ধ্বনি আছে। দেখো, মা যদি শব্দটি উচ্চারণ করি আমরা, তাহলে এটি কি ম এবং আ। ম এবং আ এই দুটি ধ্বনি নিয়ে গঠিত হয়েছে এই শব্দটা। এই ধ্বনিগুলো কিভাবে একে অপরের সাথে মিলে নতুন শব্দ তৈরি করে, তা নিয়ে এখানে আলোচনা করা হয়। কোথায় না ধ্বনিতত্ত্বে। কিভাবে? ধরো ম, আর এখানে আছে আ, তাই তো? নতুন দুটি শব্দ হিম যুক্ত আলয় তৈরি করছে কি হিমালয়। এই যে ধ্বনিগুলো একে অপরের সাথে মিলে তৈরি করছে নতুন শব্দ, তাই হয়েছে এটি ধ্বনিতত্ত্ব। এই যে ধ্বনিগুলো এই যে ধ্বনিগুলো একে অপরের সাথে মিলে নতুন শব্দ তৈরি করলো, এর যে আলোচনা, এটাই ধ্বনিতত্ত্বের প্রথম কাজ বা ফোনোলজির প্রথম কাজ। অর্থাৎ ফোনোলজির প্রাথমিক কাজ হচ্ছে ভাষার আওয়াজকে নিয়ে পর্যালোচনা করা। তাহলে ধ্বনিতত্ত্ব আমাদের কি শেখায় না ধ্বনির উচ্চারণ, ধ্বনির পরিবর্তন, ধ্বনির সংযোজন। এখানে আরো একটি উদাহরণ দেওয়া আছে। দেখুন, আম। আম শব্দটি 3টি ধ্বনির সমন্বয়ে গঠিত, আ, ম এবং অ। এখানে আ তৈরি করছে কি বিদ্যা এবং আলয় নিয়ে তৈরি হচ্ছে বিদ্যালয়। অর্থাৎ দুটি বিপরীত ধ্বনি একে অপরের সাথে মিলে নতুন একটি শব্দ তৈরি করছে। আশা করি ধ্বনিতত্ত্ব নিয়ে আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা রইল না। এরপরে আমরা আলোচনা করব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যাকে ইংরাজিতে বলে মরফোলজি এবং বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায় শব্দের গঠন। শব্দের গঠন, মরফোলজি হলো শব্দের গঠন। একটি শব্দ কিভাবে তৈরি হলো বা তার পেছনের কারিগর কারা, তা এখানে জানা যায়। শব্দের সবচেয়ে ছোট অংশকে বলা হয় রূপ বা মরফিম। রূপ বা মরফিম খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। অনেক সময় আসে রূপ কি।
এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে এই পুরো বিষয়টা বোঝার জন্য। কি বললাম যে একটি শব্দ কিভাবে তৈরি হলো তার পেছনের কারিগর কারা তা এখানে জানা যায়। কোথায়? না শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে বা মরফোলজিতে। যেমন একটি শব্দ এখানে নেওয়া হয়েছে ফুলদানিতে। এখানে শব্দটিকে আমরা ভেঙে পাই তা হচ্ছে ফুল, তারপর দানি এবং তে বিভক্তি যুক্ত হচ্ছে। মূল শব্দ তাহলে কি? ফুল। যোগ অংশ কোনটি? দানি। বিভক্তি কি হয়েছে? তে। তৈরি করেছে কি? ফুলদানিতে। এই যে শব্দের ভেতরে ছোট ছোট অংশ জোড়া লাগলো বা লাগানো হলো, এটি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বা মরফোলজি। আরো একটি উদাহরণ দিই। ধরুন একটা উদাহরণ দিলাম, দোকান দার রা। এটি একটি শব্দ। এটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? না প্রথমে পাবো দোকান, ঠিক আছে। তারপরে কি পাবো? দার। তারপরে কি পাবো? রা। তৈরি করছে কোন শব্দ? দোকানদাররা। এখানে মূল শব্দ কি? দোকান। তার সাথে যুক্ত হয়েছে দার। দারটি কি? প্রত্যয়। এটি আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। দার একটি প্রত্যয় এবং রা কি হয়েছে? বহু বচন। মূল শব্দের সাথে প্রত্যয় যোগ হচ্ছে, তার সাথে একটি বচন যোগ হচ্ছে। এই যে শব্দের ভেতরে ছোট ছোট অংশ জোড়া লাগানো হলো, এটি হচ্ছে শব্দতত্ত্ব। কেমন? না মূল শব্দ দোকান, তার সাথে একটি প্রত্যয়ের জোড়া লাগানো হলো দার, তার সাথে একটি বহুবচন লাগানো হলো রা। তৈরি করলো কি? দোকানদাররা, অর্থাৎ অনেকগুলো দোকানি। এটি হচ্ছে শব্দতত্ত্ব। এরপরে আমরা আলোচনা করব বাক্যতত্ত্ব বা পদতত্ত্ব, ইংরেজিতে যাকে বলা হয় সিনটেক্স, বা এর পরিভাষা করলে দাঁড়ায় সাজানোর নিয়ম। কার সাজানোর নিয়ম? না শব্দ সাজানোর নিয়ম। অনেকগুলো শব্দ থাকলেই কিন্তু মনের ভাব প্রকাশ পায় না, সেগুলোকে সঠিক ক্রমে সাজাতে হয়। অর্থাৎ কি ভাবতে হবে? কোন শব্দ কোথায় বসবে, কার সাথে কার সম্পর্ক রয়েছে। ধরো এখানে উদাহরণ দেওয়া আছে, যায় বাজারে রহিম। শব্দগুলো পরপর বসানো হয়েছে, কিন্তু এর কোনো অর্থ তৈরি হচ্ছে না। এই বাক্যটির মধ্যে মনের ভাব সঠিকভাবে প্রকাশিত হচ্ছে না। এই বাক্যের শব্দ বা পদগুলো সঠিকভাবে বসেনি, তাই এটি কোনো বাক্য তৈরি হয়নি। কিন্তু এই বাক্যটাকেই যদি আমরা এইভাবে সাজাই, রহিম বাজারে যায়, তাহলে এর মাধ্যমে মনের ভাব প্রকাশ হচ্ছে। কেন হচ্ছে? না বাক্যের মধ্যে অবস্থিত পদগুলো বা শব্দগুলো সঠিকভাবে ক্রমান্বয়ে বসানো হয়েছে, তাই মনের ভাব প্রকাশ করছে। আবার ধরো বাক্য তৈরি করা হলো মাছ আকাশে উড়ে। এতে কিন্তু ব্যাকরণগতভাবে বাক্য একে বলা যাবে না, কারণ এতে মনের ভাব বা অর্থগত ভুল রয়েছে। কেন? কারণ মাছ জলে থাকে, সে আকাশেই উড়তে পারে না, তাই অর্থগত ভুল এটি। আবার আপনি যদি বলেন খাই ভাত আমি, যদি লিখি খাই ভাত আমি, তবে শুনতে কেমন অদ্ভুত লাগে না? তা বাক্যতত্ত্ব আমাদের শেখায় সঠিক নিয়মটি। সেই সঠিক নিয়মটি কি হবে? না আমি ভাত খাই, অর্থাৎ পদের পর পদ কিভাবে বসলে বাক্যটি নিখুঁত হবে, তাই এর মূল আলোচ্য। সব শেষে আমরা আলোচনা করব অর্থতত্ত্ব বা সিমান্টিক্স। বাংলায় এর তর্জমা করলে হবে অর্থের বৈচিত্র্য। একই শব্দ ভিন্ন ভিন্ন জায়গায় বসলে কিভাবে তার মানে বদলে যায়, তা এখানে আলোচনা করা হয়। ধরো একটি উদাহরণ হিসাবে শব্দ নেওয়া হয়েছে মাথা। আসলে মাথা কি? আমাদের শরীরের অঙ্গ।
কিন্তু যখন আমরা এইভাবে বাক্যে ব্যবহার করি মাথা শব্দটিকে, যে সমাজের মাথা, এর মানে কি বোঝায়? যে ব্যক্তি নেতা গোছের। আবার যদি বলি অঙ্কের মাথা নেই, তার মানে এটির অর্থহীন বোঝায়। একইভাবে যেমন হাত, এই শব্দটি যদি আমরা নিই, এটা একটা শরীরের অঙ্গ, কিন্তু যদি বলা হয় তার এই কাজে হাত আছে, তখন কিন্তু হাত মানে শরীরের অঙ্গ নয়, বরং তার সাথে একটা সম্পর্ক বোঝায়, অর্থাৎ তার সম্পৃক্ততা কে দর্শায়। শব্দের এই রহস্যময় অর্থগুলোই হচ্ছে অর্থতত্ত্বের মূল বিষয়। তাহলে আমরা জেনে ফেললাম কি ভাষার চারটি স্তম্ভকে নিয়ে। কি কি সেই চারটি স্তম্ভ? ধ্বনিতত্ত্ব, ফোনোলজি বা ভাষার আওয়াজ, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোলজি বা শব্দের গঠন, বাক্যতত্ত্ব বা পদতত্ত্ব, সিনটেক্স বা সাজানোর নিয়ম, অর্থতত্ত্ব বা অর্থের বৈচিত্র্য বা সিমান্টিক্স। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ, শোনা বনাম দেখা। ধ্বনি আর বর্ণের সম্পর্ক অনেকটা গান এবং গানের লিরিক্সের মতো। কেন এই কথা বলছি? না, একটিকে আমরা কানে শুনি, অন্যটিকে চোখে দেখি। অর্থাৎ ধ্বনিকে আমরা কানে শুনি আর বর্ণকে আমরা দেখি বা লেখি। ধ্বনি, ধরুন শুনি। কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে বসে আছেন। আপনার বন্ধু হঠাৎ করে উচ্চারণ করলো প। আপনি এটা কানে শুনলেন, এই শুনলেন প ধ্বনিটি, আপনি এটি কানে শুনলেন, এই যে শোনা হলো, এটি হলো ধ্বনি। এবার আলো জ্বালিয়ে বন্ধু যখন খাতার পাতায় একটি চিহ্ন লিখল প, আপনি সেটি চোখে দেখলেন, এটিই হলো বর্ণ। বিভিন্ন ভাষায় তাহলে রূপের বদল কেন ভিন্ন ভিন্ন হয়? না, একই মানুষের কণ্ঠের আওয়াজ পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন চিহ্নে দেখা যায়। এর কারণ কি? এটি আগের ক্লাসে আমি ব্যাখ্যা করেছি। বাংলায় আওয়াজটি যদি হয় ব, তা আমরা লিখি তার রূপ হিসাবে ব। ইংরেজিতে সেই একই আওয়াজটি তারা লেখে বি বা বি এই হিসাবে। আবার আরবিতে একই আওয়াজটি যখন লেখা হয় তখন রূপ নিয়ে নেয় বে হিসাবে। তাহলে মূল কথা কি? না, ধ্বনি হলো ভাষার জীবন্ত প্রাণ, যা আমরা মুখে বলি, আর বর্ণ হলো সেই প্রাণের কঙ্কাল বা নকশা, যা আমরা কাগজে ধরে রাখি। এই প্রাণ আর কঙ্কালকে একসাথে একটি সুন্দর শৃঙ্খলা বা নিয়মে বাঁধার কাজেই হলো ব্যাকরণ। এই প্রাণ আর কঙ্কালকে একসাথে একটি সুন্দর শৃঙ্খলা বা নিয়মে বাঁধার কাজেই করে ব্যাকরণ। শব্দের মূল ও গঠন বা পারিভাষিক পরিচয় কি? একটি শব্দ কিভাবে তৈরি হয় এবং তার একদম গড়ায় কি থাকে তা বোঝার জন্য এই বিষয়গুলোকে লক্ষ্য করতে হবে। কোন বিষয়গুলোকে? যেমন প্রাতিপাদিক বা বিভক্তি নাম বা বিভক্তিহীন নাম শব্দ, সাধিত শব্দ, প্রকৃতি ও প্রত্যয়, উপসর্গ এবং অনুসর্গ। মোট 5টা বিষয়ের উপর আমাদের ধারণা থাকতে হবে শব্দের মূল ও গঠনকে বুঝতে গেলে। প্রথমে আমরা আলোচনা করব তাই প্রাতিপাদিক বা বেস ওয়ার্ড বা বিভক্তিহীন নাম পদ। সহজ কথায়, যে শব্দের সাথে কোনো বাড়তি অংশ যুক্ত নেই এবং যা কোনো কিছুর নাম বোঝায় তাকেই প্রাতিপদিক বলে। এটি শব্দের একদম শুদ্ধ বা তাজা রূপ। এখন যে শব্দের সাথে কোনো বাড়তি অংশ থাকবে, কি বাড়তি অংশ? না, কতকগুলো বিভক্তি যুক্ত হতে পারে, এ, কে, রে ইত্যাদি। এটি শব্দের একদম শুদ্ধ বা তাজা রূপ। যেমন ধরুন উদাহরণে বই, এর সাথে কোনো বাড়তি অংশ জুড়া নেই, তাই এটি প্রাতিপদিক শব্দ। কিন্তু যখন বলেন বইটি বা বইয়ের,
তখন সেটি আর প্রাতিপদিক থাকে না। একইভাবে হাত, কলম, ফুল এগুলো সবই প্রাতিপদিক। তাহলে প্রাতিপদিক শব্দ সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করতে পারলাম। এরপরে আমরা আলোচনা করব সাধিত শব্দ। বিষয়টা কি? মৌলিক বা প্রাতিপদিক শব্দের সাথে যখন কোনো অংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে সাধিত শব্দ বলে। অর্থাৎ যা অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে গঠিত হয়েছে। যেমন হাত থেকে তৈরি হয়েছে হাতা, শ্রম থেকে তৈরি হয়েছে পরিশ্রম, দৃশ্য বা দেখা থেকে তৈরি হয়েছে দর্শন। এরপরে আমরা আলোচনা করব প্রকৃতি ও প্রত্যয়। যে কোনো শব্দকে ভাঙলে যে অংশগুলো পাওয়া যায় তাদের ব্যাকরণগত নামেই হলো প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি বা রুট বা বেশ একটি শব্দকে ভাঙতে ভাঙতে যখন এমন এক অবস্থায় পৌঁছানো হয় যাকে আর ছোট করা সম্ভব নয়, সেই মূল অংশটি হলো প্রকৃতি। একে শব্দের ভিত্তিও বলা যেতে পারে। প্রকৃতি দুই প্রকারের: নাম প্রকৃতি, কোনো জিনিসের নাম বা গুণ; ক্রিয়া প্রকৃতি, কোনো কাজের মূল অংশ, যাকে বলা হচ্ছে ধাতুও। নাম প্রকৃতির সহজ বিশ্লেষণ: আপনি যখন একটি শব্দের সাথে বিভক্ত যুক্ত করে বাক্যে ব্যবহার করেন তখন সেই বিভক্তিটুকু বাদ দিলে যা থাকে তাই হলো নাম প্রকৃতি। উদাহরণ দেখো, হাতের। হাতের শব্দটিকে ভাঙলে পাওয়া যায় হাত এবং এর। এখানে এর হলো বাড়তি অংশ বা বিভক্তি, আর হাত হলো মূল বা নাম প্রকৃতি। হাত শব্দটিকে আর ভাঙা যায় না। ফুলের, ফুল এবং এর, এখানে ফুল হলো নাম প্রকৃতি। সুখের, সুখ এবং এর, সুখ হলো এখানে নাম প্রকৃতি। ফুল বা সুখ আর ভাঙা যাবে না। তাহলে সংক্ষেপে মনে রাখার উপায় কি? প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম, যেমন কলম। সাধিত শব্দ কি? জোড়া লাগানো শব্দ, যেমন হাত যুক্ত আ তৈরি করে হাতা। প্রকৃতি কি? শব্দের সেই অংশ যাকে আর কাটা বা ভাগ করা যায় না। নাম বোঝালে সেটি হয় নাম প্রকৃতি। এইভাবেই ব্যাকরণ আমাদের শিখিয়ে দেয় যে একটি বড় অংশ আসলে ছোট। এইভাবেই ব্যাকরণ আমাদের শিখিয়ে দেয় যে একটি বড় শব্দ আসলে ছোট ছোট কতকগুলো মৌলিক ইটের অর্থাৎ প্রকৃতির উপর দাঁড়িয়ে আছে। এখন আমরা আলোচনা করব ক্রিয়া প্রকৃতি বা ধাতু নিয়ে। ক্রিয়া প্রকৃতি বা ধাতু কি? ক্রিয়া প্রকৃতি বা ধাতু হলো কোনো কাজের একদম মূল অংশ, যেটাকে ইংরেজিতে বলা হয় ভার্ব। একে শব্দের শেকড় বলা যায়। একে যদি কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে হয় তাহলে বলা যেতে পারে একটি ক্রিয়াপদকে, যেমন করা, দেখা, চলা, ভাঙতে ভাঙতে এমন এক অবস্থায় পৌঁছানো যায় যাকে আর কোনোভাবেই ছোট করা সম্ভব নয়, সেই ক্ষুদ্রতম অবিভাজ্য অংশটি হলো ক্রিয়া প্রকৃতি বা ধাতু। ক্রিয়া প্রকৃতি বা ধাতু। ব্যাকরণগতভাবে এই ধাতুকে বোঝানোর জন্য আগে আমরা একটি রুটের চিহ্ন ব্যবহার করে থাকি। মনে করুন একটি শব্দ দেখছি, দেখছে। একে আমরা ধাপে ধাপে ভাঙি। যেমন প্রথমবার হচ্ছে দেখছি, কি হবে না দেখা যুক্ত ছে। এরপরে এই শব্দটিকে আমরা ভাঙবো দেখা, কি হবে দেখ যুক্ত আ। এখানে সবশেষে আমরা পেলাম কি দেখ। এই দেখ অংশটিকে আর ভাঙা সম্ভব নয়, যার কোনো কাজের অর্থ থাকে। সুতরাং দেখ হলো একটি ক্রিয়া প্রকৃতি বা ধাতু। আরো কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো করছে। বিশ্লেষণ করলে কি হবে? কর যুক্ত হচ্ছে, এখানে কর হচ্ছে কি ধাতু,
একইভাবে চললে, পড়া, শুনবে ইত্যাদি শব্দগুলোকে ভাঙা যেতে পারে। তাহলে নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির পার্থক্য কি? নাম প্রকৃতি হচ্ছে কোনো কিছুর নাম বা গুণ বোঝায়, যেমন ফুল, তারপর এর যদি হয় তাহলে ফুলের। ক্রিয়া প্রকৃতি কি না কোনো কাজ বা অ্যাকশন যখন বোঝায়, যেমন হাঁটা। নাম বুঝালে নাম প্রকৃতি, কাজ বুঝালে ক্রিয়া প্রকৃতি। এইভাবেই সহজ ভাষায় মনে রাখবেন এই বিষয়টাকে। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ। ইংরেজিতে একে বলা হয় প্রিফিক্স। উপসর্গ হলো কিছু ছোট শব্দাংশ যা সব সময় মূল শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। এই উপসর্গ শব্দের আগে বসবে এবং অর্থের পরিবর্তন ঘটাবে। তিন ধরনের উপসর্গ আমরা দেখতে পাই। একটি হচ্ছে তৎসম উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা ব্যাকরণে এই তিন ধরনের উপসর্গ আমরা দেখতে পাই। সংস্কৃত বা তৎসম উপসর্গ কি না, এগুলো সংস্কৃত শব্দ বা ধাতুর আগে বসে। মজার বিষয় হলো একই মূল শব্দের আগে ভিন্ন ভিন্ন উপসর্গ বসলে অর্থ একদম বদলে যায়। যেমন হার, এই শব্দটিকে নেওয়া যেতে পারে। হার শব্দের অর্থ কি? যেমন হার। হার শব্দের অর্থ কি? এর অর্থ পরাজয় বা কি হতে পারে গলার গহনা। ঠিক এর সাথে যদি আ, এর সাথে যদি আ উপসর্গ বসে যায় কি হয়? আ হার, মানে কি খাওয়া। বি উপসর্গ যদি বস করিয়ে তাহলে কি হয়? বিহার, মানে কি ভ্রমণ। এর সাথে যদি উপসর্গ ব্যবহার করি এবং হার যদি বস করাই কি হবে? উপহার, মানে কি গিফট। এর সাথে পরি উপসর্গটি যদি বস করাই এবং হার শব্দটি হয় তৈরি করে কি হয়? তৈরি হয় কি পরিহার, মানে বর্জন করা। তাহলে সহজভাবে বললে কি হবে? হার শব্দটা এক থাকলেও, সহজ কথায় কি হবে? হার শব্দটা এক থাকলেও আগে বসা ছোট্ট অংশগুলো, অর্থাৎ কোনগুলো? আ, বি, উপ এবং পরি পুরো মানেটাই পাল্টে দিল। তাহলে এই গেল তৎসম উপসর্গ। এরপরে আছে বাংলা উপসর্গ। এগুলো খাঁটি বাংলা শব্দের আগে বসে, যেমন অ, অনা, অঘা, অজ। কিরকম? যেমন কাজের আগে যদি অহ বসে তৈরি হয় অকাজ, যে কাজ ভালো নয়। সৃষ্টির আগে অনা উপসর্গটি বসে তৈরি করে অনাসৃষ্টি, মানে কি অদ্ভুত বা যা সৃষ্টি হওয়া উচিত ছিল না। বিদেশি উপসর্গ কি না, কিছু বিদেশি শব্দ যখন বাংলা শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করে, যেমন বে এবং হেড ইংরেজি শব্দ তৈরি করেছে কি বে হেড, যার ঠিক নেই। লাপাত্তা, লা এটি একটি উপসর্গ এবং পাত্তা একটি বিদেশি শব্দ তৈরি করেছে কি লাপাত্তা, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গড় এবং হাজির, হাজির একটি বিদেশি শব্দ, এর সাথে উপসর্গ একটি কি বসছে গড়, তৈরি করেছে কি গড় হাজির, মানে কি অনুপস্থিত। এইভাবে কিছু বিদেশি শব্দ যখন বাংলা শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করে তখন একটি বিদেশি উপসর্গ তৈরি হয়। তাহলে এই গেল উপসর্গ বা প্রিফিক্স এর সম্পর্কে প্রাথমিক একটা ধারণা। এরপরে আমরা আলোচনা করব অনুসর্গ বা পোস্ট পজিশন। অনুসর্গ হলো এমন কিছু শব্দ, যেমন দ্বারা, দিয়া, কর্তৃক। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, তে, থেকে, জন্য, মতো,
ইত্যাদি, যা শব্দের পরে বসে। অর্থাৎ অনুসর্গ হলো এমন কিছু শব্দ যা শব্দের পরে বসে। এগুলো কখনো একা স্বাধীনভাবে বসে, আবার কখনো শব্দের সাথে যুক্ত হয়ে বিভক্তির মতো কাজ করে। যেমন এখানে জন্য শব্দটি ব্যবহার হয়েছে। কেবল আমার জন্য তোমারে দুর্ভোগ। এখানে জন্য শব্দটি আমার জন্য তোমার এ দুর্ভোগ, যদি এইভাবে একটি বাক্য লিখি তাহলে কি হবে? এখানে জন্য শব্দটি একটি অনুসর্গ যা আমার সাথে দুর্ভোগের সম্পর্ক তৈরি করেছে। মনোযোগ দিয়ে শোনো, এইভাবে যদি একটি শব্দ তৈরি করি, দিয়ে, এখানে দিয়ে অংশটি মনোযোগের সাথে যুক্ত হয়ে বাক্যটিকে পূর্ণতা দিচ্ছে। পর্যন্ত, শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত সবার কাজে আসবে, এইভাবে একটি পূর্ণ বাক্যকে তৈরি করতে সে সাহায্য করছে। তাহলে উপসর্গ এবং অনুসর্গের পার্থক্য কি হবে? অবস্থান: উপসর্গ শব্দের আগে বসে, অনুসর্গ শব্দের পরে বসে। কাজ: উপসর্গের কাজ হলো নতুন শব্দ তৈরি করা, অনুসর্গের কাজ হলো শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করা। উদাহরণ: প্রহার, বিহার, এটি হচ্ছে উপসর্গের। অনুসর্গের উদাহরণ হচ্ছে তোমার জন্য, মন দিয়ে, আমার দ্বারা ইত্যাদি। তাহলে সহজ পদ্ধতিতে কিভাবে মনে রাখবে এই বিষয়টা? না, উপসর্গের হস্রৌ মানে উপরে বা আগে, আর অনুসর্গের অ মানে অনুসরণ করা বা পিছনে বসা। এইভাবেই আপনি সহজেই দুটি বিষয়কে আলাদা করতে পারবেন। তাহলে এইভাবেই আমরা দেখলাম ধ্বনি, ধ্বনিমূল, বর্ণ কিভাবে মিলে একটি ভাষার ভিত তৈরি করলো। আশা করি বিষয়টা এখন অনেক সহজ ও পরিষ্কার লাগছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, শেখা চালিয়ে যাও।